10 বছর পরে বাড়ির উঠোনে আবার দেখা। কানাডা থেকে ফিরে আসা রামি যেন সময়কে ছুঁয়ে ফিরে এসেছে। তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু তার ভেতরে যেন এক গভীর নীরবতা, যেটা আগে ছিল না। লীলা তাকিয়ে রইল কিছুটা অবাক হয়ে। তারা দুজনেই চাচাতো ভাইবোন, ছোটবেলায় একসাথে খেলেছে, ঝগড়া করেছে, কখনো খেলার মধ্যে হাত ধরা, কখনো আড়ালে অভিমান, সবই ছিল শৈশবের স্মৃতি। কিন্তু এখন রামি বড় হয়েছে। কণ্ঠটা গভীর, চোখে এক ধরনের দূরত্ব। লীলার বুকের ভেতর কেমন যেন করে উঠল। পরিবারের সবাই হইচই করছে, কিন্তু ওদের দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। হয়তো সময়ের, হয়তো কিছু না বলা অনুভবের। লীলা খেয়াল করল সে অকারণে রামির দিকে তাকিয়ে আছে। প্রতিবার চোখাচোখি হলেই দুজনেই চোখ ফিরিয়ে নিচ্ছে, যেন কিছু লুকিয়ে রাখছে। অথচ কেউ কিছু বলেনি। এমনকি হাসিটাও যেন সংক্ষিপ্ত। রাতের খাবারের টেবিলে পরিবারের হাসি আনন্দের মাঝেও লীলা অনুভব করল রামির মন এখানে নেই। যেন চোখের কোণে জমে থাকা প্রশ্নগুলো সে কাউকে বলতে পারছে না। আর লীলা? তার নিজের ভেতরেই যেন কোনো পুরনো কিছুর চোরাস্রোত জেগে উঠছে। তুই এখনো চাটা দারুণ বানাস? হঠাৎ রামির প্রশ্ন। লীলা মুচকি হাসল। তুই এখনো মনে রাখিস? ওদের মাঝে কিছু পুরনো কথা ফিরে এলো, আর সেই কথার ফাঁকেই যেন জন্ম নিচ্ছে কিছু নতুন অর্থ। 10 বছর, দেখেই সময়টা কেমন যেন সরে যায় হাতের ফাঁক দিয়ে, বুঝতেই দেয় না তার ভার কতটা। যখন বাংলাদেশে ফিরে এলাম জানতাম লীলাকে দেখব। কিন্তু বুঝিনি লীলাকে এইভাবে দেখব। সে এখন একজন পূর্ণ নারী। চোখে এক ধরনের দ্বিতা, মুখে সেই পুরনো চঞ্চলতা থাকলেও কোথাও যেন গভীর এক নীরবতা ঢুকে পড়েছে। আর আমি তো লীলাকে এখনো সেই দুষ্টু বোনটাই ভাবতে চেয়েছিলাম, যে আমার বইয়ের খাতা লুকিয়ে রাখত। কিন্তু প্রথম দিন উঠোনে দেখা হতেই আমার ভিতরটা কেমন ধাক্কা খেল। লীলার দিকে তাকাতে গিয়েও বারবার চোখ ফিরিয়ে নিয়েছি। তার চোখে কি ছিল? প্রশ্ন? না, প্রত্যাশা। রাতে যখন আমরা সবাই মিলে খেতে বসেছিলাম, মনে হচ্ছিল সবাই একসাথে, শুধু আমি আলাদা। লীলার হাসি দেখে বুকটা ধক করে উঠছিল। কি অদ্ভুত, একসময়ের সবচেয়ে পরিচিত মানুষটাই এখন সবচেয়ে অচেনা মনে হয়। তুই এখনো চাটা দারুণ বানাস? প্রশ্নটা আমার মুখ ফসকে বেরিয়ে গেল। লীলা হেসে বলল, তুই এখনো মনে রাখিস? আমি মনে রাখি সব। ওর প্রথম কেঁদে ফেলা, আমার হাত ধরা, সেই বিকেলের বৃষ্টিতে দুজনে ভিজে যাওয়া, সব। শুধু ভুলে যেতে পারি না এই অনুভূতিটাকে, যেটা ভাইবোনের সীমার বাইরে। কিন্তু আমরা তো চাচাতো ভাইবোন। এই অনুভব কি ঠিক? মাথার যুক্তি বারবার বাধা দেয়। কিন্তু হৃদয় তো কোনো নিয়ম মানে না। সন্ধ্যা তখন একটু একটু করে নেমে আসছে। বাড়ির উঠোনে আলো ঝলমলে সাজসজ্জা। আজ দাদুর ৫তম জন্মদিন। আত্মীয় স্বজন, পুরনো বন্ধুবান্ধব, পাড়ার সবাই এসেছে। চারদিক হাসি আনন্দে মুখর। কিন্তু সেই ভিড়ের মধ্যেই লীলা আর রামির মধ্যে একটা নিঃশব্দ টানাপোড়েন জমে উঠছে। লীলা সেজেছে হালকা নীল শাড়িতে। চোখে সাদামাটা কাজল, ঠোঁটে সামান্য রং। কিন্তু সেই স্বাভাবিক সৌন্দর্যের মধ্যেও কিছু একটা ছিল, যা রামির চোখ এড়িয়ে যায়নি। সে বারবার তাকে দেখছিল, আবার নিজেকে থামিয়ে নিচ্ছিল। লীলা হাসছে, ঘুরে ঘুরে অতিথিদের খেয়াল রাখছে, কিন্তু মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছে একদিকে, যেখানে রামি দাঁড়িয়ে। তাদের চোখে চোখ পড়লেই দুজনেই দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছে। যেন এক অজানা লজ্জা তাদের জড়িয়ে রেখেছে। হঠাৎ কারেন্ট চলে গেল। উঠোন অন্ধকার। মুহূর্তে একটা হুলস্থুল। কিছুমাত্র সময়ের জন্য সব থেমে যায়। সেই থেমে যাওয়ার সময়েই রামি আর লীলা একসাথে দাঁড়িয়ে পড়ে বারান্দার কোণায়। আলো গেলেও সবকিছু কি অন্ধকার হয়? লীলার কণ্ঠ খুব নিচু কিন্তু স্পষ্ট। রামি প্রথমে কিছু বলে না। তারপর ধীরে বলে, আলো না থাকলে কিছু জিনিস স্পষ্ট হয় কি? তাদের শব্দের নিচে ছিল আরেকটা ভাষা, যেটা বাকিরা শুনতে পায় না। বিদ্যুৎ ফিরে আসে। আবার আলোয় ভরে ওঠে উঠোন। কিন্তু দুজনের মাঝখানে আলো না, বরং এক ধরনের উষ্ণ নীরবতা তৈরি হয়। সেই রাতে রামি একা একা বারান্দায় বসেছিল। লীলা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিল। তারা কিছু বলেনি। কিন্তু দুজনেই বুঝেছিল কিছু একটা বদলাচ্ছে। সবকিছু স্বাভাবিক, অথচ কিছুই স্বাভাবিক নয়। আমরা একই ছাদের নিচে আছি, রামি আর আমি। লোকজন আসছে যাচ্ছে, গল্প করছে, খাচ্ছে, হাসছে। আমি হাসছি, কথা বলছি, কিন্তু ভিতরে আমি ঘূর্ণিপাকে ঘুরছি। রামির দিকে তাকালে বুকটা ধক করে ওঠে। আর তাকাতে না পারলে মনে হয় কিছু একটা হারিয়ে যাচ্ছে।
আমরা চাচাতো ভাই বোন। ছোটবেলায় একসাথে গাছ বেয়ে উঠতাম, পুকুরে মাছ ধরতাম, রাতে লুকিয়ে গল্প করতাম। তখন যা ছিল খেলার ছল, এখন তা হয়ে উঠেছে বাস্তবের দ্বন্দ্ব। রামি মাঝে মাঝে চোখে এমনভাবে তাকায় যেন সে নিজেকেও বিশ্বাস করে না। যেন সে নিজেকে বোঝায়, না এটা ঠিক না, আমিও কি তাই করছি। গতকাল সন্ধ্যার ঘটনাটা, যখন কারেন্ট চলে গেল আর আমরা মুখোমুখি দাঁড়িয়ে রইলাম, আমি একটা মুহূর্তের জন্য সব ভুলে গিয়েছিলাম। মনে হয়েছিল সময় থেমে গেছে শুধু আমাদের জন্য। আলো ফিরে এলে আমি চমকে উঠলাম, যেন কোনো অপরাধে ধরা পড়ে গেছি। আমি নিজেকে বলি, এটা বন্ধুত্ব, এটা শৈশবের টান। কিন্তু হৃদয় একথা মানে না। কিন্তু সমাজ, মা, আমার ছোট ভাই যে রামিকে ভাই বলে ডাকে, তারা জানলে কি ভাববে? এমন একটা সম্পর্ক যা আমাদের রক্তের বন্ধনকে প্রশ্নবিদ্ধ করে। আমি কি পারব সেই দায় নিতে? তবু প্রতিদিন যখন রামি আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে বা এক কাপ চা হাতে দিয়ে চোখে চোখ রাখে, আমি বুঝি আমরা দুজনেই হারিয়ে গেছি সেই অনুচ্চারিত অনুভবে, যেটা নাম পায় না। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখলাম। আমি কি ভালোবেসে ফেলেছি এক অসম্ভবকে? আমি জানি আমি একা নই এই দ্বন্দ্বে। রামিও লড়ছে ঠিক আমার মতো। সময় কেটে গেছে কয়েকদিন। বাড়ির কোলাহল কিছুটা কমে এসেছে। অতিথিরা বিদায় নিয়েছে, উঠোন এখন আবার শান্ত। কিন্তু দুইজন মানুষের ভিতরে ঝড় চলেছে, লীলা ও রামি। এক সন্ধ্যায় রামি লালচে আকাশের নিচে বসেছিল পুকুর ঘাটে। সেই পুরনো জায়গায় যেখানে তারা একসময় মাছ ধরত। লীলা আসলো ধীরে ধীরে, শব্দ ছাড়াই। দুজনেই জানত এই মুহূর্তটা এড়িয়ে যাওয়া আর সম্ভব নয়। তুই জানিস, আমরা যদি কিছু বলি, যদি আমরা সামনে এগিয়ে যাই, সবাই প্রশ্ন করবে, রামি বলল, কণ্ঠটা শান্ত কিন্তু ভারী। লীলা পাশে বসে। প্রশ্ন করবেই, কারণ ওরা দেখে রক্তের সম্পর্ক। কিন্তু আমরা তো দেখেছি হৃদয়ের যোগাযোগ, কি একটুখানি নীরবতা। কিন্তু হৃদয়ের সত্যি কি সবসময় ঠিক হয়? রামির প্রশ্ন। লীলা তাকায়। তার চোখে জল নেই, কিন্তু গভীর কিছু আছে। ঠিক না হলেও সত্যি তো মিথ্যা হয় না। রামি মাথা নিচু করে। সে জানে ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যায় না। সমাজ, পরিবার, রীতি সবকিছু একটা ছায়ার মতো পেছনে পড়ে থাকে। শেষ পর্যন্ত তারা কথা বলে। অনেকক্ষণ। তাদের মধ্যে যা ছিল সব কিছু খুলে বলে, কোনো রাগথাক ছাড়া। রাতের শেষে সিদ্ধান্ত হয়। তারা ভালোবাসে, কিন্তু তারা এই ভালোবাসাকে অন্য নাম দেবে, সম্মান, দূরত্ব, স্মৃতি। তারা জানে সমাজের কাছে এ সম্পর্ক অসম্ভব। তাই তারা একে ভাঙে না, কিন্তু মুক্ত করে দেয়। রামি ফিরে যায় কানাডায়। লীলা আবার নিজের জীবনে। তারা হয়তো আর কখনো পাশাপাশি হাঁটবে না, কিন্তু ভিতরে তারা জানবে তাদের ভালোবাসা ছিল নীরব, নিষিদ্ধ, কিন্তু সত্য।